মর্নিং ফ্রম টাবো। এখন টাইম হয়েছে পাক্কা 8:15 আর আমার অ্যালার্ম লাগানো ছিল 8টার সময়, তো আমরা 8টার সময় ঘুম থেকে উঠে গেছি। আর সত্যি কথা বলতে কালকে এখানে -10 মতো টেম্পারেচার ছিল রাত্রিবেলা, কিন্তু ইলেকট্রিক বেড আমাদের একটুও সেই ফিলটা হতে দেয়নি। মানে খুব গরম ছিল বেডটা, খুব গরম না হলেও মানে ভালোই গরম ছিল, যেটাতে আমরা এতটা ঠান্ডা একদমই ফিল করিনি। আমাদের গাড়ি তো পেছনে রয়েছে, যে দেখতেই পাচ্ছ, আর এখানে আমার বাইক রয়েছে। মোটামুটি কালকে আমাদের রাকেশজি গাড়ির মধ্যেই পুরো ঘুমিয়েছে, কারণ রাকেশজিকে প্রায় 2 ঘন্টা পর পর গাড়ি স্টার্ট করতে হয়েছে, নাহলে গাড়ি কিন্তু ফুল বন্ধ হয়ে যেত, স্টার্ট আর হতো না সকালবেলা। নয় পুরো সারা রাত স্টার্ট দিয়ে রাখতে হতো, নাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর গাড়িকে স্টার্ট দিতে হতো। তো রাকেশজিকে বললাম যে রাকেশজি স্টার্ট দেখে রাখো, আপ সো যাও। রাকেশজি বললো নেই, উতনা ডিজেল কাহা সে মিলেগা দাদা। তো রাকেশজি গাড়িতেই ঘুমাচ্ছিল। দেখি রাকেশজিকে একটুখানি তুলি। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। मॉर्निंग। कितने घंटे बाद स्टार्ट दिया गाड़ी? 3 घंटे बाद दादा। 3 घंटे बाद स्टार्ट है ना? हाँ। वेदर तो क्लियर है पूरा? ठीक है। ये अच्छा है हम लोगों के लिए, बुरा है? ये अच्छा है, बट अच्छा है। और ठंडा होता है। और ठंडा होता है, हाँ। আর আজকে আমাদের মাত্র 48 কিলোমিটার রাইড বা ড্রাইভ যাই বলো সেটা রয়েছে। আর এই 48 কিলোমিটার আমার লাইফের সবথেকে টাফ রাইড হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই লাদাখ ট্রিপে আমি বলেছিলাম যে সিঙ্গেলা সিরসিল্লা পাস আমার কাছে মোস্ট ডিফিকাল্ট রাইড ছিল, মানে এতদিন অবধি করা ওই রাইডটাই ছিল আমার কাছে সবথেকে ডিফিকাল্ট রাইড। কিন্তু আজকে এই 48 কিলোমিটার তোমরা বুঝে যাবে যে কেন আমি বলছি এত ডিফিকাল্ট রাইড। আর আমাদের এই ট্রিপটা কিন্তু এখন আর ট্রিপ নেই, এটা কিন্তু ফুল সার্ভাইভাল হয়ে গেছে। তার 2-1টা কারণ তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, সারা রাত গাড়ির মধ্যে ছিল এই জলটা, খাবার জল, রাকেশজির জল, ফুল জমে গেছে, বরফ হয়ে গেছে। কোথায় কোথায় কোথায়? গুড মর্নিং। গুড মর্নিং। गुड मॉर्निंग। গুড মর্নিং। मॉर्निंग। গুড মর্নিং। কোথা থেকে? 4-5টা লেপের নিচ থেকে। বাথরুমে যে জলগুলো আছে, প্রথমে দেখাই যে নিচে যে জলগুলো পড়েছে এগুলো কিন্তু ফুল বরফ হয়ে গেছে। তারপরে এই দেখো, পুরো বরফ দেখো, দেখতে পাচ্ছ? হাত দিয়ে যদি তুলি এটাকে, ওরে বাবা, দেখো অটোমেটিক জল বরফ হয়ে গেছে। কল দিয়ে কিন্তু জল কিছু বেরোবেই না। মিল্ক টি তেরা হ্যাঁ? थैंक यू। বনি দেখ কত বড় কাপে ব্ল্যাক টি দিয়েছে। কল থেকে জল বেরোচ্ছে না, ফুল বরফ হয়ে আছে, বালতিতে জল বরফ হয়ে যাচ্ছে, খাবার জল যদি 1/2 ঘন্টা বাইরে থাকে সেটা বরফ হয়ে যাচ্ছে। মানে সত্যি আমাদের এবার সারভাইভ করতে হবে। আর আমরা যাব আজকে কাজাতে টেম্পারেচার এখন -20 ডিগ্রি, মানে বুঝতে পারছো কি হতে চলেছে সামনে। সত্যি কথা বলছি, একটু টেনশন হচ্ছে। তো টাইম হয়েছে 9:53, আর আমরা প্ল্যান করেছি এখান থেকে 11:15 নাগাদ বেরোবো। এখনও ব্রেকফাস্ট পর্যন্ত করিনি, জাস্ট আমি এখন হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে যাব একটু মনেস্ট্রি, মানে তাবো মনেস্ট্রি। এখানে ধানিরামজি বললো যে তাবো মনেস্ট্রি নাকি স্পিতির ওল্ডেস্ট মনেস্ট্রি, 996 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল টাবো মনেস্ট্রি। এখানে 2টো মনেস্ট্রি রয়েছে, একটা নতুন মনেস্ট্রি, একটা পুরনো মনেস্ট্রি। তো পুরনো মনেস্ট্রির কথাটা আমি বলছি, নতুনটা হয়তো 5-10 বছর আগে তৈরি হয়েছে। তো চলো দেখবো, ভেতরে হয়তো ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে, কিন্তু বাইরে থেকে তোমাদের মনেস্ট্রিটা দেখাই। ভেতরে আমি অবশ্যই একবার ঢুকবো। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো নতুন মনেস্ট্রি, আর পুরনো মনেস্ট্রিটা রয়েছে ঠিক ওই পাশটাতে। পুরনো মনেস্ট্রিটাও আমরা দেখব। আমাদের থাকার জায়গা এই যে পেছনে, আর পুরনো মনেস্ট্রিটা হলো ঠিক এইটা আমার পেছনে যেটা দেখা যাচ্ছে। আমরা ঢুকবো এবার পুরনো মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে ঢুকেই এখানে একটা কাঠের উঠোন করা রয়েছে, পুরো এই জিনিসটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। আর মনেস্ট্রিটা দেখে যেরকম মনে হচ্ছে এটা কিন্তু পুরো মাটির মনেস্ট্রি। দেখো
এটা হলো পুরো টাবো মনেস্ট্রি, পুরনো মনেস্ট্রি। মানে মনেস্ট্রির ভেতরে আমি ঢুকতে পারলাম না, কারণ দেখলাম প্রত্যেকটা রুমেই তালা লাগানো রয়েছে। তবে বাইরে থেকে আর্কিটেকচারটা দেখলাম, খুব ভালো লাগলো। স্ট্রাকচারগুলো অনেকটা সেই মিশরের পিরামিডের মতো না, কালার ফালার সব কিছু ওরকমই লাগছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টে লুচি আর সবজি। পুরো বাড়ির রান্না মনে হচ্ছে, সত্যি এত ভালো লাগছে। चलो फिर मिलते, आपका नंबर मैं मेरा वीडियो का डिस्क्रिप्शन में डाल दूंगा। बहुत बढ़िया लगा, बहुत अच्छा स्टे है, खाना फाना भी बहुत अच्छा था। ठीक है, थैंक यू भैया, बाय। चलो निकलते हो एकदम। চলো টাইম হয়েছে 11:25 মতো, একটু লেট হলো বেরোতে, যেটা স্বাভাবিক, আমাদের সবসময় লেট হয়, কিছু করার নেই। হোটেল থেকে বেরিয়েই জাস্ট দেখো, এটা হলো হেলিপ্যাড, মানে টাবোর হেলিপ্যাড। এই যে পুরো ফুল হেলিপ্যাড এটা। চলো আমাদের ডেস্টিনেশন হলো এই দিকে। টাবোতে অনেক হোমস্টে গেস্ট হাউস রয়েছে, তবে আমরা যেটাতে ছিলাম সত্যি কথা বলছি খুবই ভালো লাগলো, খুবই ভালো স্টে ছিল। আর সবথেকে বড় কথা ব্যবহার। কাজা এখান থেকে 48 কিলোমিটার, আর মাঝখানে পড়বে একটা আর্টিগো ব্রিজ। আর্টিগো ব্রিজ থেকে চলে যাচ্ছে ধানকার। রাস্তায় আসতেই চালাতে হবে, তার কারণ হলো দেখতেই পাচ্ছ হার্ড আইস হয়ে রয়েছে মাঝে মাঝেই। আর সামনে আমরা প্রচুর বরফ পাবো আজকে, মানে প্রচুরই বরফ পাবো। আমার যে জুটের রোপ আছে ওটা আমি স্পিলো থেকে কিনেছিলাম, ওখানে নাইলনের রোপ পাইনি, তো জুটের রোপটা আমাকে লাগাতে হতে পারে, সেটা রাস্তা দেখে তারপরে বুঝবো। আর কাজাই হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে বাইকের ডেস্টিনেশন হচ্ছে কাজা। কাজাতে আমি বাইক পার্ক করব, তারপরে এই গাড়িতে বাকি সাইট সিইংগুলো করব। আমি আজকে রিপিটেডলি বলে দিয়েছি যে আমার থেকে অন্তত 150 মিটারের মধ্যে যেন গাড়ি থাকে। যদি গাড়ি দূরে চলে যায়, আমার সামনে এগিয়ে যায় বা পেছনে পড়ে যায়, পেছনে পড়লে তাও ঠিক আছে, যদি সামনে এগিয়ে যায় আমাকে ছেড়ে দিয়ে, তাহলে আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। রাকেশজিকে বলে রেখেছি আমি আগে থেকেই, কারণ আমি এখন একটাই ব্যাটারি মানে গোপ্রোতে লাগানো রয়েছে, আমার বাকি স্পেয়ার ব্যাটারি সব গাড়িতে রয়েছে। আর যদি ব্যাটারি ড্রেন হয়ে যায় আর গাড়ি এগিয়ে যায়, তাহলে আমি ব্যাটারি পাবো না। টাবো ব্রিজ 75 মিটার লম্বা। চলো নিচ থেকে পুরো বরফওয়ালা ঝর্ণা নদী। তো ওই জন্য আমি রাকেশজিকে আর কি ভয় দেখিয়ে রেখেছি যে গাড়ি যেন না আগে যায়। এখানকার পাহাড় দেখো আর সামনের পাহাড়গুলো দেখো, পুরো সাদা ধপধপ করছে। আর এখানকার পাহাড়গুলো তাও কিছুটা খয়েরি খয়েরি দেখা যাচ্ছে, মানে আগে কত বরফ আছে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। তো ঠিক আছে, যা হবে দেখে নেবো, যা হার্ডেলস আসবে সেগুলো তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। হ্যাঁ, নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করব, স্নো রাইডের এক্সপিরিয়েন্সও অবশ্যই শেয়ার করব। তো ব্লগে থাকো, দেখতে থাকো। দিস ইজ গনা বি আ গ্রেট 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 ব্লগ। এখনই বলে দিচ্ছি, আমি নিজের ব্লগকেই তারিফ করে দিলাম। এখানে সামনে আছে পো, এই পো থেকে সুমডো অবধি, মানে যেখানে আমরা লাস্ট এন্ট্রি করলাম ওই অবধি হলো নো ফ্লাই জোন, তারপরে ড্রোন শট নেওয়া যেতে পারে, এটা আমাকে ধানিরামজি বলে দিল। তো দেখি পোয়ের পরে একটা ড্রোন শট নেব আর কি। ঝাঁপ দিচ্ছে, मिनट। दीदी थोड़ा लॉजेंस खाओगे, चॉकलेट? हेलो, लेके जाओ लेके जाओ, उनको भी देना। आम है पूरा, आम आम का स्वाद आएगा पूरा। थैंक यू दीदी, थैंक यू। आप लोग ये काम कर रहे हो इसलिए हम लोग जा पा रहे। थैंक यू सो मच। चलो बाय बाय। সত্যি কথা, এদেরকে ধন্যবাদ জানাতেই হবে।
এরা এরমভাবে কাজ করছে বলেই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারছি। মানে এখানে দেখো পুরো ঝুড়ো পাথরের এরিয়া, পুরো যখন তখন পাথর রাস্তায় ধসে পড়তে পারে। আর এই রাস্তা পরিষ্কার রাখার দায়িত্ব পুরো এদের। এ দেখো হার্ড আইস জমে আছে পুরো এখানে। এই তো পো ভিলেজ, এই ভিলেজটার কথাই বললো মনে হচ্ছে। এই ভিলেজটাই অবধি, মানে সুমডো থেকে এই ভিলেজটা অবধি নো ফ্লাই জোন। এর সামনে গিয়ে ড্রোন ওড়ানো যাবে মনে হচ্ছে। তাও একবার রাকেশজিকে জিজ্ঞেস করে নেবো কি বলছে। স্ট্রাকচারটা দেখো, এই পাহাড়গুলোকে দেখো কিরকম লাগছে। এটা কিভাবে তৈরি হয়েছে এখানে, কিরকম দেখলে স্ট্রাকচারটা? এদিকে এরকম, এই সাইডে এরকম। এখানে লাস্ট 1 কিলোমিটার ধরে অফরোডিং করছি আমি। মানে প্যাচটা খুব একটা ভালো না, ঠিক আছে অফরোডিং চলবে। অফরোডিং নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে স্নো সরি ঝামেলা হবে রাস্তায় যখন স্নো থাকবে। উপরে পুরো খাড়া পাহাড় দেখো ঝুলে আছে, সামনের দিকে পুরো কাত হয়ে আছে। এখান থেকে পুরো স্নো। আর একেই বলে হলো স্বর্গ। স্বর্গ, সত্যি স্বর্গ। এখান দিয়ে ড্রোন ওড়াতে একটা খুব ইচ্ছা করছে, কিন্তু এরকম ল্যান্ডস্লাইড জোনে না ড্রোন ওড়ানোর জন্য দাঁড়ানো যাবে না। সামনে একটু ফাঁকা ফাঁকা দেখে দাঁড়াবো, তখন ওড়াবো। ওফ কি লাগছে রে ভাই, কি লাগছে। কালকে ওখানে ধানিরামজি আর রাকেশজি বলছিল, মানে হোটেলে, টাবর হোটেলে, বললো যে এখান থেকে হার্ড আইস শুরু হয়ে গেছে মনে হচ্ছে। বললো যে স্পিতি নাকি প্রত্যেক সপ্তাহে ওর কালার চেঞ্জ করে, প্রত্যেক সপ্তাহে। আরে বাপরে 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 বাপরে, এই দেখো দেখো পাথর পড়ছে দেখো। হার্ড আইস আছে এখানে, হার্ড আইস আছে। আস্তে আস্তে যেতে হবে। এখানে কিন্তু মোশানে বেরিয়ে যেতে হবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু চাকা স্কিড করবে, মানে আবার স্টার্ট দিয়ে এগোতে অনেক প্রবলেম হয়ে যাবে। মেন ভিলেজ কাজা 28 কিলোমিটার এখান থেকে। সামনে চিচলিং পড়বে, চিচলিংয়ের সামনে গেট লাগানো আছে ধানকার বলে, ওখান থেকে ধানকার মনেস্ট্রির দিকে আমরা চলে যাব। তারপরে মানে ধানকার থেকে ঘুরে তারপরে কাজা যাব। ফুল স্কিড করছে টায়ার। আরে 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 পড়লাম। আরে বাপরে, রে বাবা, ফুল সাদা হয়ে আছে রাস্তা। কোনো গ্রিপই নেই পায়ের, কোনো গ্রিপই নেই। ক্র্যাম্পনটা লাগিয়ে নিলে খুব ভালো হতো। দাঁড়া, একটা জায়গা দেখে দাঁড়াই, ওখানে ক্র্যাম্পনটা লাগাবো। আরে বাপরে। তবে এই যে বাইকটা যেরকম করা ছিল না আগে, মানে এখন ফুল ক্লাচ ছেড়ে দিলে বাইকের স্পিড অনেক বেড়ে যেত। এটা আমি ওই জিউরি থেকে ঠিক করে নিয়েছিলাম, ওই জন্য তাও একটু ঠিক আছে। মানে স্লো যাচ্ছে বাইকটা, খুব ফাস্ট বেরিয়ে গেলেই এখানে পড়ার চান্স থাকতো। চলো আমরা পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চিচলিং ভিলেজ। ধানকার যাওয়ার রাস্তা আমাদের দেখতে হবে এবার। চলো, এদিকে হচ্ছে ধানকার গুম্ফা। কাজা 24 কিলোমিটার আর ধানকার এখান থেকে 8 কিলোমিটার। ইধার হ্যাঁ চলো চলো, ধানকারের দিকে নিয়ে নিলাম। এই সামনে রয়েছে ধানকার গুম্ফা, 8 কিলোমিটার। চলো ধানকারটা ঘুরেই যাই। এই কাটকে স্কিড করছে, আরে স্কিড করছে, ঘুরে যাচ্ছে বাইক। দাঁড়াও, সাবধানে, পুরো বাইক স্কিড করছে পেছন দিকে। এখান থেকে নামতে পারবো তো আসার সময়? উঠে তো নয় পড়লাম,
নামার সময় কিন্তু খুব চাপ হবে। সামনে ধানকার মনেস্ট্রি আর 3 কিলোমিটার তুলে দিয়েছি প্রায় অনেকটাই। আমি জানি না সামনেটা কি হবে, তবে আমি গাড়ি তোলার থেকে নামার রাস্তার দিকে বেশি দেখছি। এই গাড়িটা এখানে আটকে আছে কেন? কারণ আমাকে নামার রাস্তাটা পুরো খেয়াল রাখতে হবে। এরকম রাস্তা, আর আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি ধানকার মনেস্ট্রি পৌঁছে তারপরে আবার গোপ্রোর ব্যাটারি ভরবো, মানে চেঞ্জ করবো। এটা হলো মনেস্ট্রি, দেখো ভিউটা দেখো, সলিড ভিউ, সলিড ভিউ। এই হলো মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রি। ফাইনালি পৌঁছে গেছি ধানকার মনেস্ট্রি। কষ্ট করে উঠেছি, কিন্তু আমি জানি যে নাবার সময় পুরো ফেটে যাবে, একটু ভয় লাগছে। তো চলে এসেছি ধানকার গুম্ফা। এটা হলো গুম্ফা, পেছন দিকে দেখা যাচ্ছে। ধানকারের ধাং মানে হচ্ছে ক্লিফ, আর কার মানে হচ্ছে ফোর্ট, মানে ক্লিফ ফোর্ট আর কি। ওখান থেকেই ধানকার নাম হয়েছে। ওই উপরে রয়েছে গুম্ফার ছাদ, আর এই হলো গুম্ফার এন্ট্রান্স। আর বাইরেটা ঠিক এরকম হয়ে রয়েছে, পুরো বরফই বরফ। সামনে পুরো এটা হলো ধানকার ভিলেজ, देखो जो ये क्या अंदर कोई আর স্পিতি রিভার আর তার সাথে পিন রিভার, এই দুটোর সঙ্গমে এই ধানকার মনেস্ট্রি অবস্থিত। আমি ভেতরে গেছিলাম কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না, পুরো অন্ধকার। ভেতরে ছোট ছোট দরজা রয়েছে, সব বন্ধ, মনে হচ্ছে মনেস্ট্রি বন্ধ। আমি চাইছি যে রাস্তা দিয়ে আমরা উঠেছি ওই রাস্তা দিয়ে নামতে, কিন্তু রাকেশজি বলছে যে আরেকটা রাস্তা রয়েছে সামনে, এদিক দিয়ে গিয়ে বাদিকে, ওই রাস্তা দিয়ে নামার কথা। তাহলে কি 8 কিলোমিটার আর এই এক্সট্রা 8 কিলোমিটার আমাদের আর যেতে হবে না, অন্য সাইড দিয়ে নেমে যাব। কিন্তু আমার সত্যি কথা বলছি, ওই দিক দিয়ে নামার কোনো রকম ইচ্ছা নেই, কারণ ওই রাস্তাটা আমি দেখিইনি। যেহেতু যে রাস্তাটা দিয়ে এসছি ওই রাস্তাটা আমি দেখেছি, তাই জন্য আমি ওই রাস্তা দিয়েই যেতে চাইছি। টাইম হয়েছে 1:39, আর আমরা ধানকার থেকে নামার জন্য রেডি হচ্ছি। তাহলে ধানকার মনেস্ট্রিটা এখান থেকে আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা হলো মনেস্ট্রি। ভেতরটা বন্ধ ছিল, যেতে পারলাম না। পুরো সাদা স্পিতি ভ্যালি, পুরো সাদা। এখানে দুটো নদীর কনফ্লুয়েন্স রয়েছে, পিন। আরে তুই আবার দৌড়াচ্ছি, ওই দেখো 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 দেখো, সেই জাংস্কারের কথা মনে পড়ে গেল আমার। আরে দৌড়াস না বাবা, তোদের ক্ষতি করব না। আরে কি করছে রে ভাই, চলো। এই গাধাগুলো কত আগে যে দৌড়াবে কে জানে। না, এখানেই দাঁড়িয়ে গেছে। আরে দৌড়াচ্ছিস কেন রে বাবা, ধর। আরে এ কি রে, দেখো আমাকে যেতে দে এদিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে। এবার যদি স্লোপে বেশি স্পিড নিয়ে নেয় গাড়ি, তাহলে হালকা হালকা সামনে ব্রেক মারতে হবে। হ্যাঁ, তাহলে যদি গাড়ি একটু স্লো হয়। আরও একটা জিনিস মাথায় আছে, যদি দেখি যে বেশি স্পিডে নামছে, তাহলে মেন সুইচটাই অফ করে দেবো। ফার্স্ট গিয়ারে গাড়ি থাকবে আর মেন সুইচটা অফ করে দেবো। খুব ডিফিকাল্ট আসলে। কি স্নো থাকলে না রাইডটা আমার হাতে থাকে না। আমরা যে রাস্তা দিয়ে উঠেছি ওই রাস্তা দিয়েই নামছি, কিন্তু অন্য দিক দিয়ে আর যাইনি, কারণ এই রাস্তাটা ওঠার সময় আমি পুরো মেপে নিয়েছি। তো তাও এই রাস্তায় নামা একটু কম রিস্কের, যেহেতু আমি রাস্তাটা পুরো বুঝেছি। কিন্তু ওই দিক থেকে আমি নামতে চাইলাম না। খালি ভিউটা দেখো সামনে। কিছু বলার আছে এই ভিউটাকে, কিভাবে ডেসক্রাইব করব এই ভিউটাকে। ওই আবার সেই কথাটাই বলবো, নিজেদের মতো ডেসক্রাইব করে নাও। দেখো খালি স্পিতি ভ্যালির বিউটিটা দেখো, মানে কিছু বলার নেই আমার।
আরে 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 তাহলে আমরা আবার সিচলিং গ্রামের কাছাকাছি নেমে এসেছি। পুরো সিচলিং অবধি আমরা গেলাম না, তার আগেই একটা রাস্তা দিয়ে ডান দিকে নিয়ে নিলাম। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাজা। মাঝখানে আর কোনো স্পট নেই আমাদের ভিজিট করার মতো, ডাইরেক্ট আমরা কাজা চলে যাব। ধানকার থেকে নেমে এসে এই মেন রোডে কানেক্ট করার পর 1-2 কিলোমিটারের মধ্যে আরও একটা গ্রাম পড়েছে, আর ওখানে একটা মাইলস্টোন ছিল, লেখা ছিল কাজা 22 কিলোমিটার। ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে, ওই ধরে নাও 5 to 7 স্পিডে। পেছনে ব্রেক থেকে পা যা সরিয়ে নিয়েছি, মানে ওদিকে পা দেবই না। সামনের ব্রেকটা একটু ধরা আছে, আঙুলটা লাগানো আছে। এটা হলো স্পিতি রিভার এদিক থেকে আসছে, আর পিন রিভার ওদিক থেকে আসছে। আমরা এদিকে চলে যাব কাজার দিকে, আর পিন ভ্যালি এদিকে গেছে। মানে পিন পার্বতী পাস, পিন ভাবা পাস সবই এদিকে রয়েছে, বুঝতে পারছি। এটা হলো সঙ্গম। রে কী রে, স্ট্রাকচারটা দেখো খালি, এখানে দাঁড়ানো খুব মুশকিল আর কি। দেখো স্ট্রাকচার পুরো জমে আছে। এটা একটা ঝর্ণা, কিন্তু ফুল জমে আছে। দেখো নিচ থেকে পড়েছে ঝর্ণাটা, ফুল জমে আছে। এটা কিরকম পাহাড় রে বাবা, অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। এরকম স্নো নিচে, নদী যাচ্ছে, আর এদিকে এরকম ল্যান্ডস্কেপ। এখান থেকে একটা ড্রোন শট নিতেই হবে, কিচ্ছু করার নেই। এবার রাকেশজি যদি কিছু বলেন, রাকেশজিকে দেবো এবার, দাঁড়াও, এখান থেকেই নেবো ড্রোন শট। ড্রোন শট নিয়ে নিয়েছিলাম এখানেই। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে লেফট সাইডে চলে যাচ্ছে পিন ভ্যালি। আর এই ভ্যালিতে পুরো ছাওয়া পড়ে গেছে, ওই জন্য আমার হাতটা আবার পুরো জমে যাচ্ছে। রোদ থাকলে অসুবিধা হতো না। ওই নিচে দেখো আইস হকি খেলছে, গোপ্রোতে আসবে না, দেখি তারা মোবাইল থেকে দেখাই তোমাদের। ঠান্ডায় হাত কাঁপছে, ওই জন্য একটু কাঁপতে পারে ফুটেজটা, একটু অ্যাডজাস্ট করে নিও। সব গাছের পাতা ঝরে গেছে, আর ভিউটা দেখো খালি, মারাত্মক। যেদিকেই তাকাচ্ছি পুরো বরফ বরফ আর বরফ। কাজা থেকে রয়েছি আমরা 11-12 কিলোমিটার মতো পেছনে। অনেক কষ্ট করেছি, তোমরা ঠিক ফিল করতে পারছো না যে এই ঠান্ডার মধ্যে বাইক চালানো কতটা টাফ। মানে রাস্তায় যে জলগুলো ছিল, সেগুলো যখন ছিটকে আমার জুতো ফুটোতে লেগেছে না, জুতো পুরো বরফ হয়ে আছে। আমি কাঁধাতে পৌঁছে তোমাদের দেখাচ্ছি, যে জলগুলো ছিটকে জুতোতে লেগে গেছিলো ওগুলো সব বরফ হয়ে গেছে। এই তো কাজা 0 কিলোমিটার। We have reached Winter Spiti. We have done it. We have done it. Lovely. Hello. बहुत बढ़िया। চলে এসছি কাজা। ঢুকতে ঢুকতে একবারও আছার না খেয়ে কাজা ঢুকছি, মানে সত্যি কথা কিছু বলার নেই। মানে এই যে খুশি, উইন্টার স্পিতিতে কাজা অবধি আমি বাইক রাইড করে চলে এসেছি, এই খুশি মানে সত্যি কথা বলছি, আমি কোনো রকমভাবে কোনো ভাষা দিয়ে ডেসক্রাইব করতে পারবো না। কাজা 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 কাজা, এগুলো কিন্তু সব বরফ, বরফ হয়ে আছে, সব ফুল বরফ হয়ে আছে। এই দেখো এগুলো সব বরফ হয়ে গেছে, এই পায়েও দেখো সব বরফ হয়ে গেছে। যে জলগুলো জমেছিল সব বরফ হয়ে গেছে। ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন কাজা। একবার ভিউটা দেখা চারিদিকে। কাজা ভিলেজ, ভিলেজ কাজা টাউন, কাজা টাউন। হ্যাঁ ওকে টাউন ভিলেজ। আসলে ভিলেজ কথাটা শুনলে আমার খুব ভালো লাগে টাউনের থেকে। হ্যাঁ টাউন ভালো লাগে না একদম, ভিলেজ। Come on, come on, come on.
অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে, তাবর থেকে বড় টাউন। আরে কিছু তো দেখতেই পাচ্ছি না রে, দাঁড়াও দাঁড়াও, চোখ ঝাপসা হয়ে গেছে। হার্ড আইস না জল, কিছু বুঝতেই পারছি না। উপর থেকে রোদ পড়েছে না, পুরো চিকচিক চিকচিক করছে। আই লাভ স্পিতি। দেখো এখানে একটা গুম্পা, আর এখানে পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। পেট্রোল তো ভরাতে হবে, ঠিক আছে আজকে আর ভরাতে হবে না, পরের দিন ভরালেও চলবে। মানে পরের দিন যখন বাইক নিয়ে বেরোবো। আমার ডেস্টিনেশন বাইকের এই অবধিই ছিল, এবার আমি গাড়িতে করে যাব। রে বাবা, বাড়ির ভেতর টেতরগুলো দেখো কি অবস্থা। আইস হকি খেলা হয় এখানে, দেখো মাঠটা দেখো। মাঠ ঝাড় দিয়ে পরিষ্কার করছে। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। তবে এখানে সার্ভাইভ করা কিন্তু খুব ডিফিকাল্ট। চারটে 25 আর আমরা পৌঁছালাম কাজা। ওই ঠিক আছে সব। নিচেও রয়েছে একটা আইস হকি গ্রাউন্ড। সুপার সুপার, কি ভিউ, কি ভিউ। झूले जी নমস্তে। শু খোলকে। টাইম হচ্ছে বিকাল 5টা। গুড ইভিনিং ফ্রম কাজা। আমরা এদিক ওদিক করতে করতে ফাইনালি কাজা পৌঁছে গেছি। কাজা হলো আমার বাইকের ডেস্টিনেশন কিন্তু। আর কাজাতে আমরা নিয়েছি পেমা হোমস্টে। বাইরে থেকে তোমাদের হোমস্টেটা দেখিয়েছি, এবার দেখাবো ভেতর থেকে। বাইরে থেকে এই ঢুকলাম, ঢুকে এদিকে জুতো খোলার জায়গা, আর এদিকে একটা করিডোর রয়েছে, এদিকে পরপর রুম রয়েছে। এই যে এদিকে হচ্ছে আমাদের রুম, টানাও। এদিকে একটা বেড, এদিকে ডাবল বেড আর ইলেকট্রিক বেড। আর এখানে আমরা আমাদের জিনিসপত্র সব বের করে রেখেছি। ইলেকট্রিক বেডের এক্সপিরিয়েন্স শেয়ার করি। কালকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ইলেকট্রিক বেডে। ঘুমাচ্ছি, রাত্রে অফ করে দিচ্ছি, ঠান্ডা লাগছে, আবার চালাচ্ছি, যদি কারেন্ট লাগে মনে করে। আরে কারেন্ট লাগা চক্করে আমাকে রাত্রেবেলা কতবার ডেকেছে। আমি ওকে বলেছি যে সৌম্যকে বলতো বন্ধ করতে, বান্টুকে বল। মানে ভয় লাগছে যে বাবা ঠান্ডা খাবো না কারেন্ট খাবো কোনটা। আর এদিকে রয়েছে বাথরুম। খুলেই দেখি বাথরুমটা দেখি। বাহ, বাথরুমে আবার এরকম কার্পেট বেছানো, এই প্রথমবার দেখলাম তোরে। কলে তো জল নেই। ওরে বাবা, এদিকে দেখো, এটা কি ফুল বরফ হয়ে আছে। এই देखो अवस्था देखो। ये है डाइनिंग रूम। राकेश जी सब ठीक है? ये क्या बुखारी तंदूर क्या? दोनों एक ही है। तो এটা হলো ডাইনিং রুম, বসার জায়গা। এদিকে কিচেন, और ये है धर्मेंद्र भैया। किचन थोड़ा दिखा देता हूँ, चलो। वाह, बढ़िया किचन, बढ़िया किचन। और हम लोगों के लिए बन रहा है चा। बन गया चा, ঠিক আছে, চিনি কম। আর আমি বের করে নিয়েছি আমার এরকম একটা জ্যাকেট, ঠান্ডার জ্যাকেট, দেখে নাও। এখন দুদিন আমি এই জ্যাকেটটা পরেই কাটাবো। আর রাইডিং জ্যাকেট আপাতত গুছিয়ে রাখবো, কারণ আর দুদিন আমি এখন রাইড করছি না। এই কাজার পেমা হোমস্টেতে আমাদের পার ডে 3600 টাকা করে পেমেন্ট করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল 1200 টাকা, তার মধ্যে ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। তাহলে মোটামুটি ধরো না 1200 টাকা করে পড়ছে। दिख रहा है इधर? इधर बताना। पहले आपका नाम बता दो। पेमा। आपका नाम पेमा? आपका नाम से होमस्टे है? बढ़िया। तो पेमा नाम है एखानकार होमस्टेटा। नंबर बता दो कि कोई अगर आना चाहता है तो कौन सा नंबर पे कांटेक्ट कर पाए। 7876452882। और एक बार 78 764 764 52 52 882। 882। থ্যাংক ইউ, বহুত বড়িয়া। সত্যি কথা বলতে আমি যখন এই স্পিতি রাইডটা প্ল্যান করছিলাম, আমি
ব্লগ দেখেছি কিছু, তার সাথে অনেক অনেক সার্চ করেছি, কিন্তু কোথাও সেরমভাবে কোনো নাম্বার পাইনি। আমার সবথেকে যে জিনিসটা প্রবলেম হয়েছিল, আমি চাই না যে তোমরা যদি ফিউচারে প্ল্যান করো তাহলে এই জিনিসগুলো তোমরাও ফেস করো, মানে এই প্রবলেমগুলো তোমরাও ফেস করো। ওই জন্য আমি যেখানেই যাব সেখানকার নাম্বার অন্তত তোমাদের সাথে শেয়ার করে দেবো। হয়তো তোমরা এই হোমস্টেতে থাকলে বা না থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্তত এই এরিয়ার খোঁজ অন্তত তোমরা পেয়ে যাবে ফোন করে। তো ওই জন্য এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। তো নাম্বার তোমাদের দিয়ে দিলাম। আর এখন জাস্ট ডেটা ট্রান্সফার করবো। আমি জানি না এডিটিং করবো নাকি, করতে খুব একটা বেশি তো ইচ্ছা করছে না, তবে দেখি, সব কিছু ডিপেন্ড করছে মুডের উপর। তো যদি মুড ভালো থাকে তাহলে করবো অবশ্যই এডিটিং, আর শরীর যদি ভালো থাকে। আর বেশিরভাগ টাইমটাই আমরা এখন এই ডাইনিং রুমে কাটাবো, মানে যেখানে তান্দুর বা বুখারি রয়েছে, ওখানেই ডেটা ট্রান্সফার করবো আর অল্প অল্প এডিটিং করবো। তো চলো, আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো, কিন্তু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দাঁড়া, আজকেরটা বান্টুকে দিয়ে শেষ করাই, আমার স্টাইলে। বান্টু কই? আমার স্টাইলে শেষ। আয়, ডেকে এনেছি বান্টুকে। আচ্ছা, বান্টু স্টাইলে শেষ হোক। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো। আর আমার মুখটা নতুন দেখছো না, সরি, তোমার মুখটা নতুন দেখছো, করে নাও সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। উই উইল see you on next vlog. Now bye bye, take care and enjoy Enjoy. your